হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক নূপুর চক্রবর্তীর কলমে একটি হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, পোড়া গ্রামের ভয়। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, নূপুর চক্রবর্তীর লেখা পোড়া গ্রামের ভয়। ঘড়িতে দুপুর 2টোর ঘন্টা বাজতেই ধর্মর করে উঠে বসল সরোজিনী। দুপুরে ঘুমোনোর বাতিক তার নেই, তবে কি করে যেন বসে বসেই ঝিমুনি চলে এসেছিল। এখন মাঘ মাস, সূর্য পশ্চিমে ঢলতে শুরু করেছে একটু একটু করে। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ফলে ঠান্ডার কামড় যেন আরো তীব্র হয়ে চেপে বসেছে শরীরে। বিছানায় শুয়ে থাকা রুগ্ন ছেলেটার গায়ে হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার সামনে এসে দাঁড়ালো সে। আজ বছর 3 হয়ে গেল সরোজিনীর একমাত্র ছেলে নৃপেন্দ্র বদ্ধ উন্মাদ। গ্রামের সবাই ওকে ন্যাপা পাগলা বলে ডাকে, অথচ 3 বছর আগেও ছেলেটা কত প্রাণবন্ত ছিল। মাকে সবার মতোই ছুটে খেলে বেড়াতো, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল, এখন তো মাথার উপর থেকে ছাদটাও যেতে বসেছে। ঘড়ির কাঁটা ক্রমশ এগিয়ে যাচ্ছে, তবু ইন্দ্রজিৎ বাবুর কোনো পাত্তা নেই। বেশ চিন্তিত মনে বিকেলের কাজগুলো কোনো রকমে সেরে আবার ছেলের পাশে এসে বসল সরোজিনী। লোকটা তো এত দেরি করে না কখনো। শীতের বিকেল শেষ হয়ে আসে চুপ করে। সূর্যের আলো যখন তার শেষ চিহ্নটাকেও পশ্চিম আকাশের বুক থেকে সযত্নে সরিয়ে নিয়েছে, ঠিক তখনই বাইরের রাস্তা থেকে হৈ হৈয়ের একটা আওয়াজ শুনে জানলার কাছে দৌড়ে আসে সরোজিনী। ইন্দ্রজিৎ বাবুর বড় ভাই রাখাল, ভাইপো অরিন্দম এবং রাখালের শালা সস্ত্রীক নিমাই বাবুকে সাথে নিয়ে সদর দরজার দিকে হেঁটে আসছে নিত্য উকিল। বুকের ভেতরটা ধক করে উঠল তার। ভদ্রলোক তো ইন্দ্রজিৎ বাবুর হয়ে কেস লড়ছিলেন, তাহলে এখন এদের সাথে কেন এসেছেন? খারাপ কিছু হয়নি তো? তবে এই চিন্তার জালকে ভেদ করে সরোজিনীর কানে এসে পৌঁছায় নিত্য উকিলের গলা। সবার জন্য একটু চাটা করো দেখি বৌমা, আজ সারাদিন কোর্টে অনেক খাটনি গেছে, তাহলে অনেকদিন পরে বাড়িটা হলো, কি বলেন রাখালরা? বিস্ময়ের ঘোর কাটিয়ে সরোজিনী কিছু বলার আগেই অরিন্দম একটু গলা খাঁকড়ে ঘরের চারপাশটায় চোখ বুলিয়ে নিমাই বাবুকে বলল, আর কি, বসন্তকুঞ্জ তাহলে আমাদের হয়ে গেল আজ থেকে। বলতে পারো তোমাদেরও। মামা, তুমি শহর থেকে জিনিসপত্র নিয়ে আসা শুরু করো। মামি আপাতত এখানেই থাক নাকি? নিমাই বাবুর স্ত্রী গায়ত্রী উঠে গিয়ে সরোজিনীর কাঁধে হাত রেখে চেহারায় একটা নকল দুঃখের ভাব এনে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করল, আহারে, মন খারাপ করিস না সরো, কি আর করা যাবে বল? আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নয়। আইনে পেয়েছে তাই তোর ভাসুর বাড়ি নিয়ে আমাদের দিয়েছে। আচ্ছা, আমি না হয় রাখালদাকে বলে তোদের কিছুদিন থাকার ব্যবস্থা করে দিচ্ছি, ততদিনে একটা বাড়ি খুঁজে নিতে পারবি না? সরোজিনী এক ঝটকায় কাঁধের উপর থেকে হাতখানা সরিয়ে দিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, তুমি জানো দিদি, এটা অন্যায়, অত্যন্ত অন্যায়। এই সম্পত্তি তোমরা অন্যায়ভাবে কেড়ে নিচ্ছ। ভগবান আছেন, তিনি তোমাদের কোনোদিন ক্ষমা করবেন না, কোনোদিন না। নিমাই বাবু মুখে চুকচুক শব্দ করলেন, শুধু একটা সিগারেট ধরিয়ে ধোঁয়াটা প্রায় সরোজিনীর মুখের উপরে ছেড়ে হাসতে হাসতে বলল, বলেছিলাম না বৌমা, আমার হাত অনেক লম্বা,
তোমার স্বামী জেদের জন্যই তো তোমাদের আজ এই অবস্থা। এখন বুঝো কেমন মজা, হ্যাঁ? ঠিক তখনই তাদের এই হাসির মাঝখানে দেওয়ালে আরো এক ব্যক্তির ছায়া পড়ল। ছায়াটা একটু কুঁজো, তবে বয়সের ভারে নয়, দীর্ঘদিন ধরে বয়ে চলা হতাশার ভারে। ইন্দ্রজিৎ বাবু এসেছেন। চেহারা মৃতপ্রায়, চোখের নিচে এক পুঁজ কালি পড়ে গেছে, ঘামে মুখটা চকচক করছে। সরোজিনী কিছু না বলে প্রায় জোর করে তার হাতটা ধরে নিয়ে গেল ঘরে। দরজা বন্ধ করার আগে শুনতে পেল পেছন থেকে গায়ত্রী হেসে বলছে, আজকে শেষবারের মতো এই বাড়িতে স্বামীর সাথে সোহাগ সেরে নেড়ে সরো। আজ বোধহয় পূর্ণিমা। চাঁদের আলোয় গ্রামের পাশ দিয়ে এঁকে মেঁকে বয়ে চলা সাপের মতো সরু নদীটার জল রূপোর মতো চকচক করছে। গ্রামের প্রত্যেকটি বাড়ি এখন তলিয়ে রয়েছে নিদ্রার গভীরে, শুধুমাত্র একটি বাড়ি ছাড়া। বাড়িটার নাম বসন্ত কুঞ্জ। নামটা ইন্দ্রজিৎ বাবুর দেওয়া। সেই বাড়ির একতলার বারান্দায় এখন লণ্ঠন জ্বলছে টিম টিম করে। বসন্ত কুঞ্জের একতলার বারান্দায় পড়ে রয়েছে তিনটি নিথর প্রাণহীন দেহ। এদিকে ওদিকে ছড়ানো ছিটানো রয়েছে তিনটে ভাতের থালা। সমস্ত জায়গা জুড়ে ধুতরার বীজের তীব্র গন্ধ। চিত্রঘাট স্টেশনে যখন ট্রেনটা এসে থামল, ততক্ষণে চারপাশের গুমুট ভাবটা কাটিয়ে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। প্ল্যাটফর্মে পা দিয়ে নিমাইবাবু হাত ঘড়ির দিকে তাকিয়ে বুঝলেন রাত অনেকটাই বেশি হয়ে গেছে। ফলে স্টেশন থেকে বাড়ি যাওয়ার জন্য কিছুই পাওয়া যাবে না। যদিও কলকাতায় রাত 10টা মানে কিছুই নয়, কিন্তু 220 কিলোমিটার দূরের এই অজপাড়া গায়ে এটাই মাঝরাত। গ্রামে বিদ্যুতের লাইন চলে এলেও দিনের খুব কম সময়ে বিদ্যুৎ থাকে বাড়িতে। নিমাইবাবু বালিগঞ্জের একটা বেসরকারি অফিসে কেরানির কাজ করে। সপ্তাহান্তে একদিন বাড়ি ফেরেন, যদিও আজকে তার ফেরার কথা ছিল না। তবে স্ত্রীর শরীর খারাপের কথা শুনে ছুটি নিয়ে এসেছেন। স্টেশনের বাইরে এসে ভদ্রলোক দেখলেন তার ধারণাই সঠিক, একটাও সাইকেল রিক্সা নেই। সহযাত্রীদের দল ততক্ষণে চরণ যুগলের উপরে ভরসা রেখেছে। নিমাইবাবু ব্যাগ থেকে ছাতাটা বার করে তাদের অনুসরণ করলেন। মূল সড়কের দুই ধারে আলো থাকলেও আমবাগানের ভেতর দিয়ে নারায়ণপুরের নিজের বাড়ি যাওয়ার মেঠো পথটায় আলো প্রায় নেই বললেই চলে। একে অমাবস্যার সাথে আবার আকাশে মেঘ করেছে, ফলে অন্ধকার যেন এই পথটুকুতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তার উপর নয়নপুর গ্রামে স্থায়ী শ্মশান বলতে তেমন কিছুই নেই। এদিককার গ্রামগুলোতেও গ্রামের লোক আত্মীয় পরিজন মারা গেলে নিজেদের জমিতেই তাদের শেষকৃত্য সম্পন্ন করে। এরকম বেশ কয়েকটা জায়গা আবার আমবাগানগুলোর ভেতরেই আছে। এতদিন ভয় না পেলেও আজ কেন জানি কথাগুলো মনে পড়তেই অজানা কারণে তার শরীরটা শিরশির করে উঠল। রাস্তার ধারে লতা পাতার ঝাড় থেকে ঝিঝির ডাক ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। দূরে কোথাও শেয়ালও ডাকছে। বৃষ্টির বেগটাও যেন বেড়েছে আগের থেকে। বাড়ির সদর দরজা থেকে বেশ কিছুটা আগেই একটা ডোবা আছে। অন্যদিন এর পাশ দিয়ে কতবার হেঁটে যাওয়া আসা করেছেন কিছুই মনে হয়নি, কিন্তু এখন ডোবার জলের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনেই ডোবার ধারে দাহ করা হয়েছিল 3টি নিথর প্রাণহীন দেহ। দাহ ঠিক নয়, আধপোড়া করে শরীরগুলোকে পুঁতে দেওয়া হয়েছিল এই ডোবার কাদায়।
তিনি চোখ বন্ধ করে দ্রুত ডোবাটা পেরিয়ে যেতে চাইছিলেন, কিন্তু প্রবল কৌতূহল তাকে বাধ্য করল ডোবার জলের দিকে তাকাতে। কারণ ঘন অন্ধকারে সেই ডোবার স্থির জলে তখন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। কে ওখানে? বাবা, ও বাবা, ওদিকে কোথায় যাচ্ছ? নিমাইবাবু পেছন ফিরে তাকাতেই চমকে উঠলেন। মেয়ে নেহা কখন যে টর্চ লাইট হাতে চলে এসেছে খেয়ালই করেনি। তুই আবার অন্ধকারে এখানে এলি কেন একা? দাঁড়া, এগোস নে, আমি। বাকি কথাটা বলার আগেই নেহা টর্চটা দপদপ করতে করতে নিভে গেল। নিমাইবাবু অনুভব করলেন একটা বরফের মতো ঠান্ডা চটচটে কিছু তার কোমরটা খামচে ধরে ডোবার দিকে টেনে নিয়ে যাচ্ছে। প্রবল আতঙ্কে তিনি ঘাড় ঘোরাতে চাইলেন, কিন্তু একরাশ অন্ধকার ছাড়া সেখানে আর কিছুই নেই। শরীরের সব জোর একত্রিত করে উঠে আসার চেষ্টা করেও ব্যর্থ হলেন। বৃষ্টি ভেজা কাদামাটিতে তার পা দুটো ক্রমশ পিছলে যাচ্ছে। একটু পরে নিমাইবাবুর শরীরটা জল স্পর্শ করল। প্রথমে হাঁটু, তারপর কোমর ছাড়িয়ে বুক। জলের মধ্যে অসহায়ের মতো হাত পা ছুটতে শুরু করেছেন তিনি। ওদিকে ডোবার ধারে দাঁড়িয়ে থাকা নেহা কি করবে বুঝে উঠতে না পেরে কাঁদতে শুরু করল। এমন সময় ডোবার জল নিমাইবাবুর নাক স্পর্শ করল। ঠিক তখনই একটা চেহারা জল থেকে ধীরে ধীরে ভেসে উঠে সরাসরি চেয়ে রইল নিমাইবাবুর দিকে। এই চেহারা তার বড্ড পরিচিত। নৃপেন্দ্র, ন্যাপা পাগলা। বিস্ময়ে হতবাক হয়ে গেলেও নিমাইবাবুর গলা দিয়ে শুধু একটা অস্ফুট আর্তনাদ ছাড়া আর কিছুই বেরোল না। পুরোপুরি তলিয়ে যাওয়ার আগে নিমাইবাবু শুনতে পেলেন নৃপেন্দ্র অর্থাৎ ন্যাপা পাগলা হাসতে হাসতে বারবার বলছে, একে একে মরবে, সব মরবে। আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে গেছি। নেহা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গেল বাড়ির দিকে, কিন্তু সে জানে না গায়ত্রী আর কোনোদিন মা ডাক শুনতে পাবে না। কারণ গরম জল করতে গিয়ে আঁচলে আগুন লেগে পুরোপুরি ঝুলসে গেছে রান্নাঘরে। দেয়ালে তখনও ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে গায়ত্রীর নিষ্প্রাণ দেহটা। লুকোচুরি খেলতে গিয়ে নেহা দুষ্টুমি করে রান্নাঘরের ছিটকিনিটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গিয়েছিল। নিমাইবাবু ও তার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু গ্রামে হইচই ফেলে দিয়েছিল খুব। খবরের কাগজেও ছোট্ট একটু জায়গা জোগাড় করে নিয়েছিল ঘটনাটা। তবে গরম লোহা দীর্ঘদিন ফেলে রাখলে কালের নিয়মে তা ঠান্ডা হয়ে যায়। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। 1 বছরের মধ্যেই থিতিয়ে গিয়েছিল সবকিছু। তবুও অত্যন্ত সাহসী লোক ছাড়া বাড়িটার ধারপাশ মারাতো না কেউ। আজ দিন 5 হয়ে গেল রাখালবাবু সপরিবারে উঠেছেন এই বাড়িতে। তবে এবারে এক নতুন সদস্য বৃদ্ধি হয়েছে, অরিন্দমের সদ্য বিবাহিতা স্ত্রী নিতু। যখন থেকে গ্রামে ছেলেমেয়েরা শহরে কলেজে পড়তে যাচ্ছে তখন থেকেই নারায়ণপুর গ্রামের পরিবর্তনে ছোঁয়া লেগেছে। নাগরিক সভ্যতার যান্ত্রিক ঢেউ আছড়ে পড়েছে এখানেও। চণ্ডীমণ্ডপে বসে গ্রামের বয়োজ্যেষ্ঠদের বিকেলের তামাকের আড্ডা এখন উঠে এসেছে ক্লাবের ক্যারাম বোর্ডে। সেই রকমই এক বিকেলে স্থানীয় জাগরণী সংঘের সভাপতি তাপস বাগচি ডেকে পাঠালেন অরিন্দমকে। দেখো বাবা, আমরা দীর্ঘদিন ধরে এই গ্রামে আছি। তোমার পরলোকগত কাকার সাথে আমাদের সম্পর্ক ছিল অনেক দিনের। এই বাড়িটাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন তিনি।
কোথা থেকে যে কি হয়ে গেল। আপনারা কি সেই জন্য আমাদের দায়ী করছেন? দেখুন তাপস জেঠু, সম্পত্তিটা আমরা মাগনা নেইনি, রীতিমতো মামলা করে আদায় করতে হয়েছে। সে তো বটেই, কিন্তু ওই বাড়ি নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। কেউ কেউ নাকি রাতের বেলায় দোতলার ঘর থেকে মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ পেয়েছে বলে জানিয়েছে আমাদের। তুমি হয়তো খেয়াল করোনি, ওই বাড়ির চারপাশে যে কয়েকটা ঘর ছিল সেগুলো সব ফাঁকা হয়ে গেছে কয়েক মাসের মধ্যেই। তাছাড়া নিমাইদার বউ মেয়ে। নিমাই মামার ঘটনাটা একটা স্রেফ অ্যাক্সিডেন্ট। বৃষ্টিতে আসছিল, পা পিছলে ডোবায় পড়ে গেছে। একই সাথে মামের মৃত্যুটাও কাকতালীয়। আপনারা কি সময় নষ্ট করে এইসব বলার জন্যই আমাকে ডেকে পাঠিয়েছেন? প্রয়োজনীয় কিছু বলার থাকলে বলুন, শাশুড়িকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতে হবে আমাকে। তুমি কাজের মানুষ, শুধু এইটুকু বলি, ওরা জীবিত না থাকলেও বাড়িটা তুমি ওদের নামে লিখে দাও। তোমার এই সম্পত্তিতে তোমার কাকার দীর্ঘশ্বাস পড়েছে। তাছাড়া আমি আসি। কথাটা পুরো শেষ করতে পারলেন না তাপস বাগচি। অরিন্দমের ব্যবহারে ভ্যাবাচাকা খেয়ে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইলেন। তারপর আবার বললেন, তোমরা শহরের ছেলে, অপঘাত মানো না, লোক পরলোক মানো না, তাই নিমাইদার ঘটনাকে দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে চাইছো। কিন্তু তুমি বোধহয় এটা জানো না, নিমাইদার দেহ জলে ভেসে ওঠেনি, ডোবার নিচে কাদায় গলা অব্দি পোতা ছিল। অরিন্দম একটু চমকে উঠলেও মুখে সেটা প্রকাশ করল না। তাপস বাগচি তখনও বলে চলেছে, তোমরা এসেছো এখানে ঠিক কথা, দিন কয়েক থাকো, তবে পাকাপাকি থাকার চিন্তা ত্যাগ করো বাবা। গ্রামের লোক চায় না ওই বাড়িতে আর কারোর মৃত্যু হোক। তার উপর যতদূর শুনেছি, একটা মৃত্যুরও তো শ্রাদ্ধ শান্তি বলে কিছুই হয়নি। আপনি পরামর্শ দিচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন? তুমি যেটা ভাববে বাবা। যদি পরামর্শ দেন তাহলে বলবো ভেবে দেখছি, আর যদি এটা হুমকি হয় তাহলে সেইভাবে আমি তার মোকাবিলা করব। কর্মফল অথবা পরিণাম বলে একটা ব্যাপার আছে জানো তো অরিন্দম। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তার শিকার না হও। শিকার হব নাকি শিকার করব সেটা ভবিষ্যৎ বলবে। আজ আসি তাপস কাকা, নমস্কার। ক্লাবে উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল অরিন্দম। চিত্রঘাট স্টেশনে শাশুড়িকে ট্রেনে তুলে দিয়ে ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল অরিন্দমের। যদিও কলকাতায় এখন রাত 9:30 মানে সন্ধে, কিন্তু এই পাড়াগাঁয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এখন বোধহয় মধ্যরাত্রি। রিক্সা তাকে নামিয়ে দিয়েছে বড় রাস্তার মোড়ে। দ্বিগুণ ভাড়া দিয়েও তাকে বাড়ি পর্যন্ত আনা যায়নি। এই জন্যই বোধহয় বাঙালির দ্বারা ব্যবসা হয় না। আজ পূর্ণিমা, ভরা জ্যোৎস্নায় টর্চ লাইটের প্রয়োজন হচ্ছে না। মাঝে মাঝে হালকা হালকা ঠান্ডা হাওয়া শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। অরিন্দম হাঁটার গতি বাড়িয়ে দিল। ছোট কাকার নামের দল বেঁধে সাফাই গাইতে আসা তাপস বাগচির উপর রাগ হচ্ছিল খুব। বলে কিনা বাড়ি লিখে দিতে হবে। গ্রামের লোক কেন যে ওকে মোড়ল ভাবে কে জানে। বাড়ির সদর দরজার সামনে ছেঁড়া প্লাস্টিক বিছিয়ে শুয়ে আছে কেষ্ট পাগলাটা। রাখালবাবুরা যেদিন এখানে এসে পৌঁছেছেন সেদিনই কোথা থেকে যেন আগমন ঘটেছে পাগলটার। অরিন্দম তাড়িয়েই দিতে চেয়েছিল, তবে বাদ সেধেছে স্ত্রী নিতু। পাগলাটাকে দেখে নাকি তার বেশ মায়া হয়েছিল। তার সঙ্গে নাকি তার ছোটবেলার হারিয়ে যাওয়া ভাইয়ের অনেক মিল আছে। যদিও এই কথা হেসে উড়িয়ে দিয়েছিল নিতুর মা।
তবুও প্রত্যেক দিন 3 বেলা পাগলাটাকে খাবার দেয় নিতু। রাখালবাবু বারণ করলেও অরিন্দম এই কাজে নিতুকে বাধা দেয়নি। সংসারে অশান্তি বাড়িয়ে লাভ নেই। হঠাৎ আজ কেষ্ট পাগলাকে বাড়ির সামনে উবু হয়ে বসে থাকতে দেখে অরিন্দমের মনে হলো জীর্ণ পোশাকে জড়িয়ে রাখা শীর্ণ ওই চেহারাটা ঠিক কেষ্ট পাগলার নয়। তার ছায়ার আড়ালে যেন নৃপেন্দ্র বসে আছে। নৃপেন্দ্র হাসছে অরিন্দমকে দেখে, কিন্তু সেই হাসি অট্টহাসি নয়, বরং সেই হাসি শত অপমানের ধারালো ফলায় ক্ষত বিক্ষত। অরিন্দম আর থাকতে পারল না। পাগলাকে দেখে আজ যেন তার মাথায় শত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল। ছুটে গিয়ে তলপেটে সজোরে একটা লাথি কষালো সে। ব্যথায় কুঁকড়ে গেলেও মুখের হাসিটা মিলিয়ে গেল না কেষ্ট পাগলার। পেট চেপে ধরে সে নাটকের সংলাপ বলার ভঙ্গিতে বলল, একই তব ব্যবহার যুবরাজ, আসিয়াই করিলে পদাঘাত। কেষ্ট পাগলার চুলের মুঠি ধরে এবার উন্মত্তের মতো ঘুষি চালাতে শুরু করলো অরিন্দম। ওরের বাচ্চা, কোনো এক আসরিক শক্তি আজ তার শরীরে ভর করেছে। মার খেতে খেতে রক্তাক্ত মুখে দাঁত মার করে অবিরাম হাসতে লাগলো কেষ্ট পাগলা। শেষ করে কিন্তু ফেলবো সেই সময় বসন্ত কুঞ্জের দোতলার বারান্দা থেকে ভেসে এলো স্ত্রী নিতুর চিৎকার। অরিন্দমের হঠাৎ চোখ পড়ল উপরের ঘরের অন্ধকার ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে নিতুর মতো। নিতু, তুমি ওখানে কি করছো অন্ধকারে? সর্বনাশ! ওই ঘরে কাকার জিনিসপত্র সব ঢাই করে রাখা রয়েছে। নিতু ওখানে কি করছে? দোতলার দিকে একবার তাকিয়ে কপালের ঘাম মুছে কেষ্ট পাগলাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দ্রুত চলে গেল বাড়ির ভেতর। কই হে বাবা অরিন্দম, বাড়িতে আছো না? এত ঠান্ডায় রাত্রিবেলা এই কণ্ঠস্বরের অধিকারী ভদ্রলোককে আশা করেনি অরিন্দম। উফ, জ্বালিয়ে খেলে একেবারে। স্টেশন থেকে ফিরে যেই না একটু বসে স্ত্রীকে চা করতে রান্নাঘরে পাঠিয়েছে, তখনই নিত্যের আগমন। নিত্য বিশ্বাস ওরফে নিত্য উকিলের খ্যাতি পুরো গ্রাম জুড়ে, তবে সেটা সুয়ের থেকে কুই বেশি। গ্রামের লোকজন আড়ালে আবডালে তাকে নিত্য কুত্তা বলেই ডাকে। আরে কাকাবাবু, এত রাতে কি মনে করে? অনেক কষ্টে বিরক্তি চেপে জিজ্ঞাসা করলো অরিন্দম। সেই তোমার বাবার সময় থেকেই তোমাদের পরিবারের সাথে সম্পর্ক, এবার বোধহয় তা ঘুচতে চললো। সে কি? কেন? অনেকদিন পরে গ্রামে এলে, অথচ অথচ এই বুড়ো মানুষটার তো আর খবর নাও না। অরিন্দমের বুঝতে বাকি রইল না নিত্যের আগমনের আসল উদ্দেশ্য। মাস ফুরাতে পারল না, তার আগেই এসে হাজির। মামলায় জেতার পরে বাবা যে কি কুক্ষণে মাসোহারার ব্যবস্থা করে দিয়েছিলেন তার জন্য, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। অরিন্দম বসার ঘর থেকে চুপচাপ উঠে গিয়ে আলমারি খুলে 6টা 500 টাকার নোট বের করে নিয়ে আবার ফিরে এলো। এসে দেখল টাকাটা হাতে পাওয়ার আগে উকিলবাবুর আঙুলগুলো টাকা গোনার ভঙ্গি শুরু করে দিয়েছে। ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে চলা মামলায় জিতেই প্রথমে বাড়িটা বাল্যবন্ধু নিমাইকে বিক্রি করে দিয়েছিলেন অরিন্দমের বাবা রাখালবাবু। কিন্তু বাড়িটা কেনার 1 বছরের মধ্যেই নিমাইয়ের স্ত্রী আর নিমাইয়ের অস্বাভাবিক মৃত্যুর পরে গায়ত্রীর দাদা একরকম বিনামূল্যেই পুরো সম্পত্তি আবার রাখালবাবুকে দিয়ে কলকাতায় ফিরে যান। যদিও গ্রামের লোক কানাঘুষোয় বলে মামলাটা নাকি রাখালবাবু সৎ উপায়ে জেতেননি, এর পেছনে নেত্য উকিলের অনেক বড় ভূমিকা ছিল। মানে আর 500 টাকা বাড়ানো গেল না? আসলে কাকাবাবু, ব্যাপারটা হয়েছে কি, সদ্য বাড়িখানা মেরামত করেছি তো হাতে এখন অতটা, মানে বুঝতেই পারছেন।
না, তা ঠিক, তা ঠিক। আচ্ছা বাবা, আজ উঠি তাহলে। সে কি এত তাড়াতাড়ি উঠে যাচ্ছেন? একটু চা? না না না, আজ থাক, ঠান্ডাটা বড্ড বেশি, এতটা রাস্তা আবার সাইকেল চালিয়ে যেতে হবে কি না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। তুমি কিন্তু বাবা টাকাটা একটু নখ ক্ষয়ে যাওয়া আঙুলগুলো দিয়ে টাকাগুলো আর একবার গুনে উঠে পড়লেন তিনি। আপদ বিদায় হয়েছে ভেবে অরিন্দম হাঁপ ছেড়ে বাঁচল। তারপর চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে সোফায় বাবু হয়ে বসে স্ত্রীকে বলল, চায়ের সাথে গোটা কয়েক গরম পকোড়া হলে মন্দ হয় না আজকে রাতে। কি গো, হবে নাকি? হ্যাঁ? বসন্ত কুঞ্জ থেকে বেরিয়ে মেঠো রাস্তায় উঠতেই পুরো গ্রাম জুড়ে অন্ধকার নেমে এলো। দিন কয়েক ধরে লোডশেডিংটা হচ্ছে নারায়ণপুরে। নিত্য উকিলের বয়স এখন প্রায় 70-এর কোটায়। তার উপরে রাতে ভালো দেখতে পায় না, তাই এবড়ো খেবড়ো রাস্তায় সাইকেল চালাতে বেশ অসুবিধা হচ্ছে আজ। এমনি নারায়ণপুরের এই বসন্ত কুঞ্জকে নিয়ে গ্রামের নানা রকম ভৌতিক জনশ্রুতি ছড়িয়ে আছে। তাই একবার সূর্য ডুবে গেলে এই বাড়ির ধারপাশ কেউ মারায় না। তাতে তেমন আমল দিতে চায় না উকিলবাবু। সারা জীবন অনেক মামলা ঘেটেছেন, অনেক ভয়ঙ্কর খুনিকে সামনাসামনি কাঠগড়ায় দেখেছেন যারা ভূতের থেকেও ভয়ঙ্কর। একই দিনে স্বামী স্ত্রী ছেলে ওভাবে অপঘাতে মৃত্যু ঘটলে ওরকম গুজব আপনা থেকেই লোকমুখে ছড়িয়ে পড়ে। তবে ও বাড়ির প্রাক্তন বাসিন্দা ইন্দ্রজিৎ বাবু ছিলেন যথেষ্ট ভদ্রলোক। মামলায় খুব ভরসা করতেন তার মতো উকিলের উপরে, কিন্তু টাকার লোভ যে বড্ড বড়। একটা মুচকি হাসি ফুটে উঠল নিত্য উকিলের ঠোঁটের কোণায়। নিত্যবাবু শুনছেন? অন্ধকারে নির্জন রাস্তায় কণ্ঠস্বরটা শুনে আরেকটু হলেই প্রায় সাইকেল থেকে পড়েই যাচ্ছিলেন নিত্য উকিল। কোনো রকমে নিজেকে সামলে সাইকেলটা দাঁড় করালেন। পাশেই কাদা ভর্তি ডোবা। ভগবান জোর বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু ডাকলো কে? কে কে ডাকলো? এই যে আমি এদিকে, এই বুড়ো। ডোবার উপাস থেকে সরু লিকলিকে লোকটার অবয়বটা স্পষ্ট হতেই বুক থেকে যেন একটা বড় পাথর নেমে গেল নিত্যের। কেষ্ট পাগলা, গ্রামের নতুন অতিথি বলা যায় একরকম। ওরে শালা, কেষ্ট পাগলা যে, এই অন্ধকারে কি করছিস? তোমার পিন্ডি দেওয়ার ব্যবস্থা করছি, খাবে তো এসো। তবে রে হারামজাদা, দাঁড়া, একটা লাঠি যদি পাই। এই যে চোখের নিমেষে একটা বিকট হাসি হেসে কেষ্ট পাগলা দৌড়ে ডোবার ওপারে ঝোপের আড়ালে চলে যেতেই নিত্য উকিল সাইকেলে উঠে আবার প্যাডেলে চাপ দিলেন। আর ঠিক তখনই আবার মনে হলো কেউ যেন তার কানের খুব কাছে এসে বলছে, নিত্যবাবু শুনছেন? বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল তার। এবার আর দাঁড়ালেন না তিনি। পেছনে একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিলেন কেউ নেই। তারপরে দ্রুত সাইকেল চালাতে শুরু করলেন। কিছুটা এগিয়ে হাইওয়ে ওঠার পরেই ঘটাং করে একটা শব্দ করে সাইকেলের চেনটা পড়ে গেল। ধুস শালা, আর সময় পেল না চেনটা পড়ার। রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচে সাইকেল থেকে নেমে নিচু হয়ে কোনো রকমে হাতড়ে হাতড়ে চেনটা তুলতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লেন। বুক পকেটে হাত দিয়ে কয়েক মুহূর্তের জন্য তার ধুকপুকানি যেন বন্ধ হয়ে গেল। সর্বনাশ, এই টাকাগুলো কোথায় গেল? কোথায় গেল?
কোথায় পড়লো রাতের বুক চিরে মাঝে মাঝে কয়লা ভর্তি ট্রাকগুলো গর্জন করে ছুটে যাচ্ছে হাইওয়ে দিয়ে। জোরালো হেডলাইটের ক্ষণিকের আলোয় নিত্য উকিল পাগলের মতো টাকাগুলো খুঁজতে লাগলেন। হঠাৎ তার নজরে পড়ল গোটা কয়েক নোট রাস্তার ঠিক মাঝখানে এলোমেলো ভাবে পড়ে আছে। প্রবল উত্তেজনায় এই কনকনে শীতেও নিত্যের জামা ততক্ষণে ঘামে ভিজে দেহের সাথে লেপ্টে গিয়েছে। নোটগুলো দেখতে পেয়ে তার সেই উত্তেজনা কিছুটা প্রশমিত হলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ডান হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে তিনি এগিয়ে গিয়ে নোটগুলো কুড়োতে শুরু করলেন। আর ঠিক তখনই পেছন থেকে কেউ খিলখিল করে হেসে বলে উঠল, কেমন মজা, কেমন মজা, কেমন মজা। এবার আরো স্পষ্ট, গলাটাও যেন খুব চেনা চেনা লাগছে। বুকের রক্ত হিম হয়ে গেল নিত্য উকিলের। কোনো মানুষ যে এভাবে হাসতে পারে তার জানা ছিল না। এবার আরো স্পষ্ট, গলাটাও যেন খুব চেনা চেনা লাগছে। তার ঠিক পেছনেই একটা ছায়া মূর্তি ধীরে ধীরে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। সেদিকে তাকাতেই নিত্য উকিলের শিরায় উপশিরায় যেন একটা ঠান্ডা বরফের স্রোত বয়ে গেল। মূর্তিটার চেহারা বড্ড চেনা। নৃপেন্দ্র এসেছে, কিন্তু এবারে আর কিছু ভাবার অবকাশ পেলেন না তিনি, কারণ 18 চাকার একটা কয়লা ভর্তি ট্রাক ততক্ষণে নিত্য উকিলের মাথাটাকে রাস্তার সাথে পিষে দিয়ে হারিয়ে গেছে অন্ধকারে। তাহলে এই হলো গে তোমাদের চোর। আর স্বপ্না, তুইও শহরে খেয়ে খেয়ে দিন দিন ধ্বংস হয়ে গেছিস। এত বড় একটা ধিঙ্গি মেয়ে, বয়সের কোনো গাছপাথর নেই, এইটুকুতেই ভয়। রাতেই খাওয়া দাওয়া সেরে কলকাতার দিকে রওনা হয়ে গিয়েছিলেন সস্ত্রীক রাখাল বাবুরা। সব কাজ শেষ করে সবে নিতুরা ঘুমোতে যাবে, ঠিক তখনই দোতলায় কাকার ঘর থেকে এসেছিল আওয়াজটা। কেউ যেন মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। তাই উপরে উঠে এসেছিল অরিন্দম, আর তারপরেই আবিষ্কার করেছিল আওয়াজের আসল উৎস। একটা ধেড়ে গোছের ইঁদুর। কঞ্চির আগায় মরা ইঁদুরটাকে ঝুলিয়ে স্বপ্নাকে জিজ্ঞেস করল অরিন্দম। নিতুর চোখ থেকে তখনও আতঙ্কের ছাপ যায়নি। দোতলার মাঝের ঘরের দেওয়াল ঘেঁষে ভীত সন্ত্রস্ত মুখে দাঁড়িয়েছিল সে। তাকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিল স্বপ্না। বাড়িতে কাজের জন্য শাশুড়ি এখানে আসার সময় গতকাল তাকে কলকাতা থেকে নিয়ে এসেছে। না হলে একা হাতে চারদিক সামলাতে নিতুর খুব অসুবিধা হচ্ছিল। স্বপ্নাকে ভীতু বলবেনি কো দাদা বাবু, একদমই ভীতু বলবেনি। বাসন্তী কুলনিতে স্বপ্না বামনিকে সবাই এক নামে চেনে। ডান হাতের কবজি নাড়ালে না কত মরদ ছিটকে পড়বে তা জানুনি দাদা বাবু। অরিন্দমের কথা শুনে মুখ বেঁকিয়ে বলল স্বপ্না। হ্যাঁ, তার বহর তো দেখতেই পাচ্ছি। ইঁদুর দেখে মুচ্ছ যাচ্ছিস। অত সাহস দেখিও নি। একা একা উই আওয়াজ শুনলে তোমারও কাপড় চোপড়ে হয়ে যেত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থামো থামো। বাইরে চলো দেখি সব। দরজাটা বন্ধ করে দিই। কাল সকালেই ঘরের জঞ্জালগুলো পরিষ্কার করতে হবে। যে লোক চলে গেছে তার স্মৃতিগুলোকে জমিয়ে রেখে খামোকা সাপ ইঁদুরের উপদ্রব বাড়িয়ে লাভ নেই। স্বপ্না চলে যাওয়ার পর নিতু অরিন্দমের খুব কাছে এসে মৃদু গলায় বলল, পিয়ানোটা কি সুন্দর, তাই না? ওটা কাকার সব থেকে প্রিয় জিনিস ছিল। চলো এখন। সেদিনই মাঝরাতে অরিন্দমের ঘুমটা ভেঙে গেল নিতুর ডাকাডাকিতে। এই শুনছো? কি গো? আরে দোতলার ঘরের জিনিসপত্রকে যেন নাড়াচাড়া করছে। উফ, আচ্ছা জ্বালাতন তো।
শো তো দেখি। রাত কটা বাজে খেয়াল আছে? আমি স্পষ্ট শুনেছি। একটু ওঠো না। কি গো, আরে ইঁদুর না হোক চোর হতে বাধা কোথায়? কোথায় পিয়ানোটা? কান খাড়া করে শোনার চেষ্টা করলো অরিন্দম। সত্যি একটা আওয়াজ হচ্ছে বটে, তবে খুব ক্ষীণ। কেউ যেন ভারী জিনিস ঠেলে ঠেলে ঘরের এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বিছানায় বসে থেকে গোটা দুয়েক হাই তুলে সে বলল, এই শুরু হলো, চলো দেখি। বিছানা থেকে নেমে ঘরের আলোয় সুইচটা অন করলো নিতু। খুট করে একটা আওয়াজ হলো, কিন্তু আলো জ্বলল না। আবার লোডশেডিং। বালিশের পাশ থেকে টর্চটা হাতে নিয়ে চটিটা পায়ে গলিয়ে বারান্দায় এসে দাঁড়ালো অরিন্দম। বাইরে ঝিঝি পোকার একঘেয়ে আওয়াজ। হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে ইতিমধ্যে। চাঁদ এখন মধ্য গগনে। বারান্দার তক্ত বসে রীতিমতো লেপ মুড়ি দিয়ে নাক ডাকছে স্বপ্না। নিতু ডাকতে চাইছিল, বারণ করলো অরিন্দম। অতি সন্তর্পণে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো ওরা। দরজার ছিটকিনিটার গায়ে টর্চের আলো ফেলে অরিন্দম রাগের স্বরে নিতুকে বলল, দেখলে দেখলে তো, এবার শান্তি? বিশ্বাস করো, আমি স্পষ্ট শুনেছি। এবার নিচে গিয়ে দয়া করে শুতে দাও দেখি। সত্য সব। অরিন্দম ফিরে আসতে যাবে এমন সময় সত্যি সত্যি মাঝের ঘরে শুরু হলো অস্বস্তিকর একটা ঘসঘসে আওয়াজ। দুজনেই নীরবে একে অপরের মুখ চাওয়াচাই করল। তারপর অরিন্দম ছিটকিনিটা নামিয়ে এক ঝটকায় দরজার পাল্লা দুটো খুলে দিতেই একতলার সদূর দরজার বাইরে থেকে কেষ্ট পাগলার কুকুরটা বিচ্ছিরিভাবে কেঁদে উঠল। এ কি কেষ্ট, তুই? সবিস্ময়ে চেঁচিয়ে উঠল অরিন্দম। এই প্যাকাটির মতো শরীর নিয়ে কেষ্ট পাগলা পুরনো পিয়ানোটাকে ঠেলে ঠেলে দরজার প্রায় সামনে নিয়ে এসেছে। কিন্তু ও উপরে এলো কিভাবে? দেওয়ালের পাইপ বেয়ে? তাছাড়া সদর দরজা তো বাইরে থেকে ছিটকিনি দেওয়া ছিল। কোমরে হাত দিয়ে দিগ্বিজয়ী রাজার মতো তার মুখের দিকে তাকিয়ে হাসছে কেষ্ট পাগলা। 1 2 3 রাজা নাচে ধিন ধিন, 1 2 3 রাজা নাচে ধিন ধিন। হঠাৎ কেষ্টর মুখটা দেখে চমকে উঠল অরিন্দম। নিমেষে বিদ্যুৎ গতিতে সিঁড়ি দিয়ে নেমে বাড়ির বাইরে চলে এলো সে। মলিন প্লাস্টিকের উপরে জড়ো সড়ো হয়ে শুয়ে আছে কেষ্ট পাগলা। মাথার কাছে কুকুরটা কেঁদেই চলেছে একটানা। অরিন্দম একটু ইতস্তত করে কেষ্টের গায়ে একটা হাত রাখল। জড়সড় হয়ে শুয়ে থাকা সেই দেহটা তখন বরফের মতো ঠান্ডা। পরদিন সকালটা শুরু হলো দৌড়ঝাঁপের মধ্যে। এমনিতেই গতকাল রাতে গাড়ি দুর্ঘটনায় নিত্য উকিলের মৃত্যুটা আলোড়ন ফেলে দিয়েছিল সমস্ত গ্রামে। আজকে আবার কেষ্ট পাগলার মৃত্যুটা তাতে আরো ইন্ধন দিল। সকাল হতে না হতেই গ্রামের লোকজন জড়ো হয়ে দেখতে এলো বিষয়টা। তাদের সাথে তাপস বাগচিও ছিলেন। তবে অরিন্দমকে দেখে আজ তিনি কিছুই বলেননি, শুধু চোখের চশমাটা ঠিক করে বাড়িটার দিকে তাকিয়ে একটু হেসেছিলেন। 10টার মধ্যে কেষ্ট পাগলার লাশটা ময়না তদন্তের জন্য সদরে পাঠিয়ে দেওয়া হলো। প্রথম দিকে পুলিশকে অবশ্য জানানোর কোনো পরিকল্পনা ছিল না অরিন্দমের। পরে নিতুর জোরাজোরিতে আর কিছুটা তাড়াতাড়ি আপদ বিদায় করার জন্য পুলিশকে জানাতে বাধ্য হয়েছিল সে। থানা থেকে ফোনটা এসেছিল 10:30 নাগাদ। ওপারে কি কথাবার্তা হলো পর্দার আড়ালে দাঁড়িয়ে তা অবশ্য শুনতে পায়নি নিতু। অরিন্দম ঘরে ঢুকতেই সে জিজ্ঞাসা করল, শেষ পর্যন্ত বাড়িতে পুলিশ? ভাবতেই পারিনি কখনো।
বোধহয় ইতিহাসের চাকা ঘুরছে, আরও কত কি দেখতে হবে। গতকাল রাতে মাঝের ঘরে যা দেখেছিলাম সেটা কি সত্যি নাকি সবটাই কেষ্ট এভাবে? অরিন্দম স্ত্রীর কাঁধে হালকা চাপ দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে নিতু, কিচ্ছু হয়নি। গত রাতে আমরা কিছুই দেখিনি, ঠিক আছে? জোর করে চোখের সামনে দেখা কোনো ঘটনাকে চেপে রাখা যায়? নিতু, বোঝার চেষ্টা করো। এমনিতেই বাড়িটা নিয়ে গুজবের শেষ নেই, তার মধ্যে আবার তোমার কথা শুনলে। যাকে বাদ দাও, আমি এখন একটু বেরোচ্ছি, একেবারে থানা হয়ে তারপর ফিরবো। ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে, সাবধানে থেকো। স্বপ্ন আছে তো? সারাদিন আকাশটা ঝকঝকে থাকার পরে দুপুরের দিকে হঠাৎ কোথা থেকে যে গাদা গাদা মেঘের আগমন ঘটল ভেবে পেল না নিতু। খাওয়া দাওয়া শেষ করে স্বপ্নাকে সাথে নিয়ে ছাদের উপর মাদুর পেতে দিনের শেষ রোদটাকে বেশ আয়েশ করেই গায়ে মেখে নিতে চাইল, কিন্তু বরুণদেব সেটা বোধহয় হতে দিলেন না। ঠান্ডার আমেজটা হঠাৎ করেই যেন গুমোট হয়ে গেল। আজকের দিনটা একটু বেশি নিঝুম নিঝুম লাগছে, তাই না স্বপ্না? স্বপ্না তাড়াহুড়ো করে শুকোতে দেওয়া বড়িগুলো গুছিয়ে রাখছিল। নিতুর দিকে না তাকিয়ে সে হেসে জবাব দিল, না তো বৌদি, সেরকম তো কিছুই মনে হচ্ছে না। দাদা নেই বলে বোধহয় কষ্ট হচ্ছে তোমার। দূর পাগলি, তাড়াতাড়ি গুটো সব, বৃষ্টি এলো বলে। ছাদ থেকে নামতে গেলে দোতলার বারান্দা হয়ে আসতে হয়। বারান্দাটা পার করতে গিয়ে হঠাৎ নিতুর মনে হলো মাঝের ঘরে কেউ যেন দাঁড়িয়ে আছে। গত রাতের কথাটা মনে পড়তেই নিমেষে তার মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল চোরা স্রোত বয়ে গেল। স্বপ্না, কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? তোমার কি হয়েছে বলো তো বৌদি? একবার বলছো আজকের দিনটা চুপচাপ লাগছে, আবার এখন বলছো বন্ধ ঘরের ভেতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছ। চুপ চুপ চুপ, শোন শোন। স্বপ্না বিরক্ত হয়ে বড়ির থালাটা মেঝেতে নামিয়ে রেখে দরজার গায়ে কান রাখল। কই, তেমন কিছু তো শুনলুমনি। ঠিক আছে, তুই যা নিচে যা। না, উপরে তোমাকে একা রেখে গেলে দাদাবাবু আমাকে বকবে। নিতু একতলা সিঁড়িতে পা রাখতে যাচ্ছিল, আবার কি মনে হতে ফিরে এসে মাঝের ঘরের দরজার ছিটকিনিটা নামিয়ে খুলে দিল পাল্লা দুটো। ভেতরে কেউ নেই, একটা পিঁপড়ে পর্যন্ত নেই। শৌখিন আসবাবপত্রগুলোর উপরে পুরো ধুলোর আস্তরণ পড়ে গেছে। বিছানায় এলোমেলোভাবে পড়ে আছে বাচ্চাদের কিছু খেলনা আর পোশাক। দৃশ্যটা দেখেই বিয়ের পরে এখনো পর্যন্ত মাতৃত্বের স্বাদ না পাওয়া নিতুর মধ্যে নারীর চিরাচরিত অন্তর্নিহিত মাতৃসত্তাটা জেগে উঠতে চাইল। দেওয়াল আলমারিতে ছোট বড় অনেক মেডেল আর পদক সাজানো আছে। এই বাড়িতে আসার পর অরিন্দমের থেকেই শুনেছিল কাকা নাকি বেশ ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন। তার জন্য বাংলার বিভিন্ন জায়গা থেকে প্রতি মাসে 2-3টে পুরস্কার এরকম বাঁধাই ছিল। তবে বছর দুয়েক আগে ঠিক কি হয়েছিল এই পরিবারের সাথে তা অরিন্দমকে অনেকবার জিজ্ঞাসা করেও কিছুতেই উত্তর পায়নি নিতু। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামল। বারান্দা থেকে আসা এলোমেলো দমকা হাওয়া ঘরের ভেতরের গুমোট ভাবটা কাটিয়ে দিল নিমেষে। নিতু এক এক করে ঘরের সবকটা জানলা খুলে দিল। মহা উল্লাসে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিল নিতুকে। জানলার কাছে রাখা পিয়ানোটাও ভিজছে। দীর্ঘদিনের জমে থাকা ধুলোর আস্তরণ ধুয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিতু পিয়ানোর সামনে রাখা হাতল ভাঙা চেয়ারটায় বসে পড়ল, আর প্রায় সাথে সাথেই ঘরটা ভর্তি হয়ে গেল ধুতুর আর একটা বিচ্ছিরি পচা গন্ধে। নাকে আঁচল চাপা দিয়ে নিতু উঠে পড়তে যাচ্ছিল, কিন্তু অদ্ভুত দৃশ্যটা তাকে চুম্বকের মতো আটকে রাখল চেয়ারের সাথে। দেয়াল জুড়ে একটা মহিলার আবছা ছায়া ফুটে উঠছে
ধীরে ধীরে। নিতু প্রচন্ড বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল দেয়ালের দিকে। পালিয়ে যাওয়ার শক্তিটাও তখন বোধহয় সে হারিয়ে ফেলেছে। নিতুর মনে হলো ছায়াটা হাত বাড়িয়ে কিছু বলতে চাইছে তাকে। হঠাৎ প্রচন্ড শব্দে কাছাকাছি কোথাও বাজ পড়ল। ঘোরটা কেটে গেল নিমেষেই। কল্পনার জগৎ থেকে নিতু দ্রুত ফিরে এলো বাস্তবে। বৃষ্টির জলে ঘরের মেঝে ভেসে যাচ্ছে। স্বপ্না কোথায়? বার কয়েক ডেকেও সাড়া পাওয়া গেল না। তাড়াতাড়ি জানলাগুলো বন্ধ করে দিয়ে দরজায় ছিটকিনি দিয়ে একতলায় এসে নিতু দেখল স্বপ্নার জামা কাপড় আর ব্যাগপত্র কিছুই নেই। বৌদি, বাড়ি আছো? কে 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 ওখানে? আমি বকুল, নিত্য উকিলের মেয়ে। দোতলার সেই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেছে। বাড়িটায় তেমন কিছু অস্বাভাবিক ঘটেনি। অরিন্দম থানায় সেই অফিসারটিকে প্রায় ম্যানেজ করেই ফেলেছে টাকা দিয়ে। ফলে কিষ্টর মৃত্যুটাকে শ্লীলতাহানি করতে গিয়ে গণরোষে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে। সত্যি পয়সা কত কি করতে পারে। মানুষের জন্ম মৃত্যুকেও বোধহয় বদলে দিতে পারে, আপন জনকে বেয়ারিশ লাশে পরিণত করতে পারে। তবে নিতু যেন ভেতর থেকে দিন দিন শুকিয়ে যাচ্ছে। কেউ যেন তার ভেতরের প্রাণ শক্তিকে নিংড়ে বের করে নিচ্ছে একটু একটু করে। এখন সে দিনের বেশিরভাগ সময়টাই শুয়েই কাটিয়ে দেয়। অরিন্দমের সাথেও তেমন কথা হয় না। নিতুর ঘরের জানলা দিয়ে পশ্চিমের আকাশটা অনেকটাই দেখা যায়। সন্ধ্যের মুখে লাল হয়ে আসা আকাশের পথ বেয়ে ঘরে ফিরতে শুরু করেছে পাখিদের দল। ঘরে আলো জ্বলেনি এখনো। বলা ভালো, নিতু নিজেই আলো জ্বালেনি। তাই দরজার মুখে আবছা অন্ধকারে দাঁড়ানো নিত্য উকিলের মেয়েকে প্রথমে সে চিনতেই পারেনি। বাবা নেই তো কি হয়েছে, মাস শেষে ঠিক চলে এসেছে পাওনা টাকাগুলো নিতে। বকুল পাওনা টাকা ফেরত নিতে আসেনি, এসেছিল নিত্য উকিলের নেওয়া সমস্ত টাকা পয়সা এবং মাসোহারার কাগজপত্র ফেরত দিতে। তার বক্তব্য, তার বাবা নিত্য উকিল মারা গেল এই কেস লড়ে। বাবা মারা যাওয়ার পর নিয়ম মতো সবকিছুই স্বাভাবিক হয়ে এসেছিল। সংসার চলছিল কোনোভাবে, কিন্তু গত সপ্তাহ থেকে বকুলের মায়ের শরীরে অদ্ভুত রোগ দেখা দিয়েছে। চামড়া শুকিয়ে যাচ্ছে। ডাক্তার দেখালেও কোনো কাজ হলো না। বকুল ভালো মতোই বুঝতে পেরেছে এইসব পাপের ফল। কোনো ডাক্তার এই রোগ সারাতে পারবে না। তাই বেঁচে থাকতে থাকতে সমস্ত টাকা পয়সা এবং কাগজপত্র ফেরত দিতে এসেছে ও। বকুল আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে গেল ঘর থেকে। হতভম্বের মতো বিছানার উপরে কিছুক্ষণ বসে রইল নিতু। তারপর সেও বেরিয়ে গেল। অন্ধকারটা নেমে এলো ঝুপ করে। একটু আগেও রাঙা ছিল আকাশ, এখন পুরো কালো। বসন্তকুঞ্জর বাইরে এমনিতেই গাছপালার আধিক্য বেশি, ফলে অন্ধকারটাও যেন একটু বেশি এখানে। নিতুর কণ্ঠস্বর অন্ধকারের দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো তার কাছে। এমন সময় খুট করে একটা আওয়াজে পেছন ফিরে তাকালো সে। দোতলার জানলাটা কেউ খুলে দিয়েছে, কিন্তু জানলায় হাত রেখে দাঁড়িয়ে আছে ওই মহিলাকে। সব থেকে আশ্চর্যের বিষয়, অন্ধকারের মধ্যেও নিতু যেন পরিষ্কার অনুভব করতে পারছে এই মহিলা নিঃশব্দে কাঁদছে। হঠাৎ নিতুর মনে হলো সমস্ত বসন্তকুঞ্জকে চারপাশ থেকে ঘিরে ধরেছে ঘন চুলের মতো একরা শ্যাওলা। বাড়ির দরজা জানলা সব ঢাকা পড়ে যাচ্ছে সেই শ্যাওলার আস্তরণে। নিতু কানে হাত দিয়ে আর্তনাদ করে উঠল। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব?
আর পারছি না, আর পারছি না। শান্তি 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 চাই আমি একটু। আর ঠিক তখনই সেই অন্ধকার যেন মিষ্টি এক নারী কণ্ঠে বলে উঠল, ভয় কি নিতু, আমরা আছি তো, আমরা আছি। কতবার বলেছি নিতু এইভাবে অন্ধকারে বাড়ি থেকে বের হবে না, তাও যদি শোনো আমার কথা। ওই ওই যে মহিলা, ওই মহিলা কে ছিল? কোন মহিলা আবার? একটু আগে দোতলার জানলায় হাত রেখে দাঁড়িয়েছিল। আবার সেই এক কথা। আরে কোনো মহিলা টহিলা নয়, তোমার প্রেশার ফল করেছিল, দরজার বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলে। কথা বলতে বলতেই অরিন্দম নিতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ঘরের কোণে টেবিলের উপরে একটা লণ্ঠন জ্বলছে, বোধহয় লোডশেডিং। অনেক কষ্টে প্রায় 3 গুণ টাকা দিয়ে বড় রাস্তার মোড়ের ওষুধের দোকান থেকে বীরেন ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিল সে। না হলে নিতুকে নিয়ে খুব অসুবিধায় পড়তে হতো অরিন্দমকে। একটু একটু জল খাওয়াবে গো? ওই দেখো, জলের বোতলটাই আনিনি, দাঁড়াও নিয়ে আসছি। অরিন্দম চলে যেতেই নিতু তাড়াতাড়ি উঠে পড়ল। বকুল যে কাগজের বান্ডিলটা রেখে গিয়েছিল সেটা কোথায়? বিছানাপত্র, দেওয়াল, আলমারি ঘেঁটে তার কোনো চিহ্নই পাওয়া গেল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ল সে। আদেও বকুল এসেছিল তো, নাকি পুরোটাই স্বপ্ন দেখেছে? এত বাস্তব স্বপ্ন, এও কি সম্ভব? আগামীকাল অরিন্দম দোকানে বেরিয়ে গেলে নিত্য উকুলের বাড়িতে একবার যেতেই হবে। আজ থেকে কয়েক বছর আগে কি ঘটেছিল অরিন্দমের কাকার সাথে সেটা জানতেই হবে। না হলে বসন্ত কুঞ্জর এমন অদ্ভুত ঘটনার সমাধান কোনো দিনই হবে না। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? বকুল? সেগুন কাঠের সুদৃশ্য সদর দরজাটা বিকট একটা ক্যাঁচ আওয়াজ করে খুলে গেল। একটু ইতস্তত করে ভেতরে পা রাখল নিতু। এই প্রথম এখানে এসে একা একা বাড়ির বাইরে পা রেখেছে সে, তাই বুকের মধ্যে হালকা ধুকফুকানি হচ্ছিল। যদিও নিতু ভেবেছিল সকালবেলায় অরিন্দম বেরিয়ে গেলে সেও নিত্য উকিলের বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে পড়বে, কিন্তু আজকে প্রায় সারাটা বেলা অরিন্দম বাড়িতেই ছিল, ফলে সে সুযোগ হয়ে ওঠেনি। তাই বাধ্য হয়ে বিকেলে মাকে নিয়ে আসার নাম করে ওকে স্টেশনে পাঠিয়ে দিয়েছিল নিতু। নিত্য উকিলের ঠিকানাটা জানা থাকলেও পাড়াটা চেনা ছিল না। নানা জনকে জিজ্ঞাসা করে যখন বাড়ির খোঁজ পাওয়া গেল ততক্ষণে সন্ধে হয়ে গেছে। ঘরের মধ্যে টিমটিম করে একটা বাল্ব জ্বলছিল, সাথে সাথে দেওয়ালের গায়ে মাকড়সার ঝুল আর মেঝেতে পুরু ধুলো রাস্তরণ বুঝিয়ে দিচ্ছিল নিত্য উকিলের প্রাসাদোপম বাড়ি পরিচর্যার অভাবে পরিত্যক্ত হতে চলেছে। ঘরের দেওয়াল ঘেঁষে রাখা তক্ত বসে শুয়েছিলেন অতি শীর্ণ একজন বৃদ্ধা। হাতের কাঁপুনিটা না থাকলে নির্দ্বিধায় মৃতদেহ বলে ধরে নেওয়া যেত। নিতু একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, জেঠিমা, আমি নিতু, রাখালবাবুর ছেলের বউ। বকুলের সাথে একটু কথা বলা যাবে? বৃদ্ধা কঙ্কালসার হাতের তর্জনীটা দিয়ে দোতলা সিঁড়ির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। শাড়ির আঁচলটা ঠিক করে সিঁড়ির কাছে আসতেই অবশ্য হোঁচট খেতে হলো, কারণ সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার। কোনো রকমে হাতড়ে হাতড়ে দোতলায় উঠে এলো নিতু। কোনো সাড়া নেই। দোতলায় পরপর 3টি ঘর। নিতু প্রত্যেকটি ঘরের সামনে গিয়ে দরজায় টোকা দিতে লাগলো। এমন সময় তার নজর পড়ল মাঝের ঘরের দরজার নিচের দিকে। একটা সরু আলোর রেখা বেরিয়ে এসেছে দরজার ফাঁক দিয়ে। নিতু দুবার টোকা দিয়ে খুলে ফেলল দরজাটা। ছাদের কড়িকার থেকে ঝুলছে বকুলের অর্ধনগ্ন দেহ। তাতে পচন ধরতে শুরু করেছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে প্রায়।
হঠাৎ ঘরের ভেতরের হলুদ বাল্বটা দপদপ করতে করতে নিভে গেল। নিত্য উকিলের বাড়ি থেকে বেরিয়ে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছিল সে, তাই কোথায় যাচ্ছে খেয়ালই করেনি। খেয়াল যখন হলো ততক্ষণে জীবনপুরের সীমানা ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসেছে নিতু। এই মুহূর্তে সে দাঁড়িয়ে আছে ফাঁকা মাঠের মধ্যিখানে। গোল থালার মতো লাল চাঁদটা এখন আকাশের মাঝামাঝি। জ্যোৎস্নায় যতদূর দেখা যাচ্ছে তত দূরে কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। নিতু প্রথমে ভেবে পেল না কোন দিকে যাবে। ফাঁকা প্রান্তরে তাকে যদি কেউ আক্রমণ করে তবে প্রতিহত করার ন্যূনতম উপাদানটুকুও নেই। কিন্তু এখন এসব ভাবলে চলবে না, তাকে ফিরতে হবে বসন্ত কুঞ্জে। তার আগে অবশ্য লোকালয় খুঁজে বের করতে হবে। একটা দিক ঠিক করে সে হাঁটতে শুরু করলো। বকুলের ঝুলন্ত দেহের ছবিটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল নিতুর। হাঁটতে হাঁটতে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল সে। মনে হচ্ছিল যেন সেই পচা গলার দেহটা তাকে অনুসরণ করে আসছে। আন্দাজ মিনিট 10 হাঁটার পরে একটা পুরনো মন্দিরের সামনে এসে প্রথম আলোর দেখা পেল সে। মন্দিরটাকে ঘিরে রয়েছে প্রকাণ্ড বটগাছ। গর্ভগৃহের দরজার সামনে বটগাছের চারা যেখানে মন্দিরের মেঝের ফাটল থেকে বেরিয়ে এসেছে, ঠিক সেখানেই একসাথে অনেকগুলো মোমবাতি জ্বলছে। ধূপকাঠিও জ্বলছে খান কতক, আর তার সামনে গলায় আঁচল জড়িয়ে নমস্কার করছে একজন মহিলা। মন্দিরের ভগ্নপ্রায় সিঁড়ির গোড়া থেকে একটা পায়ে হাঁটা সরু রাস্তা এঁকে বেঁকে হারিয়ে গেছে অন্ধকারে। এতক্ষণ পরে সাদা স্বরের মতো কুয়াশা থোকা থোকা হয়ে চারপাশে জমাট বাঁধতে শুরু করেছে। নিতুর পায়ের আওয়াজ পেয়ে মহিলাটি ঘুরে তাকালো। আলো আঁধারের মধ্যে তার চেহারাটা দেখে নিতুর মনে হলো আগেও এই মহিলাকে কোথায় যেন দেখেছেও, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। কে? আমি গো, আমি 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 তো এই গাঁয়েরই বউ। কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? কৌতুক মিশ্রিত কণ্ঠে জবাব দিল বউটি। নিতুর মনে হলো বউটিকেও একবার পাল্টা জিজ্ঞেস করে সেই বা এত রাতে এখানে কি করছে। কিন্তু এই প্রাণহীন প্রান্তরে প্রাণের খোঁজ পেয়েও সেটাকে হারিয়ে ফেলার মতো বোকামো বোধ হয় আর হয় না। আসলে হয়েছে কি, আমি স্বামীর সাথে গঞ্জে এসেছিলাম একটু ডাক্তার দেখাতে, কিন্তু ভিড়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে পথ হারিয়ে ঘুরছি অনেকক্ষণ ধরে। তা বলছি, নারায়ণপুরে যাওয়ার রাস্তাটায় আমাকে একটু পৌঁছে দিতে পারবে? বউটি ঘাড় কাত করে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর একটা জ্বলন্ত মোমবাতি হাতে তুলে নিয়ে মৃদু স্বরে বলল, এসো আমার সাথে এসো। মন্দিরটা পার হওয়ার পরে অন্ধকার আর কুয়াশা যেন আরো ঘন হয়ে উঠেছে। যন্ত্রচালিত পুতুলের মতো হেঁটে চলেছে নিতু। কুয়াশায় বউটিকেও দেখা যাচ্ছে না, শুধু মোমবাতির হালকা আলোটাই বোঝা যাচ্ছে। আকাশে চাঁদ উঠেছিল না একটু আগে, সেটা কোথায়? মেঘ করেছে নাকি? একটা অস্বস্তিকর নীরবতা চারপাশে প্রকৃতিকে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরছে। অদ্ভুত আতঙ্ক আর সংশয় নিয়ে হাঁটতে হাঁটতে অন্যমনস্ক হয়ে পড়েছিল নিতু। ফলস্বরূপ কিছুটা এগিয়ে হোঁচট খেয়ে হুড়মুড় করে পড়ে গেল, আর প্রায় সাথে সাথেই তার মাথাটা হালকা হয়ে গেল। ওই তো চাঁদ উঠেছে আকাশে। কুকুর ডাকছে সামনে। বসন্ত কুঞ্জের বাইরের সদর দরজার উপরে লাইট জ্বলছে। হাত পায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো নিতু। বউটি এখন একদৃষ্টে তার দিকে তাকিয়ে রয়েছে। ওহ, তুমি বাঁচালে গো, বড্ড বাঁচালে। যা বিপদে পড়েছিলাম। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। এসো, আগে ঘরে এসে বসো একটু। আমার বাড়িতে আবার আমাকেই নিমন্ত্রণ করছো? মুহূর্তের মধ্যেই হিমশীতল স্রোত বয়ে গেল নিতুর মেরুদণ্ড বেয়ে।
সমস্ত পরিবেশ হঠাৎ ধুতরার বীজের একটা কটু গন্ধে ভারী হয়ে উঠল। সন্ধেবেলা সেই আতঙ্কটা আবার ফিরে আসছে আস্তে আস্তে। বউটার চেহারা এবার কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। মরা মাছের মতো শূন্য দৃষ্টি নিয়ে সে এখন তাকিয়ে আছে বসন্তকুঞ্জের দোতলার বারান্দার দিকে। তুমি আজকে সব কথা বলবে। তোমার কাকাদের সাথে কি ঘটেছিল? কিছুই ঘটেনি নিতু, সবই তোমার মনের ভুল। কিছুই মনের ভুল নয়। ওই যে মহিলা, ওই দোতলার ঘর, কে এরা? কেনই বা সব ঘটছে? নিমাই বাবু, তার মেয়ে, নিত্য, এদের মৃত্যু কি সব কাকতালীয়? হ্যাঁ হ্যাঁ, কাকতালীয়, কাকতালীয়। নিত্য মারা গেছে দুর্ঘটনায়, ওনার মেয়ে বকুল আত্মহত্যা করেছে। আর এসবের জন্য কেউ, তুমি আমি, কেউ দায়ী নই। নিমাই মামা, তার বউ এবং সন্তান, এটাও কি দুর্ঘটনা? তুমি বড্ড বেশি বকছো নিতু। তোমার শরীর খারাপ, যাও বিশ্রাম নাও। আমি বকছি না, তুমি লোক ঠকানোর চেষ্টা করে যাচ্ছ। মনে রেখো অরিন্দম, তুমি যদি কাউকে ঠকিয়ে থাকো তবে সে প্রতারিত ব্যক্তি তোমার উপর প্রতিশোধ না নিলেও সে যতবার চোখের জল ফেলবে ততবার তার অন্তরাত্মা সৃষ্টিকর্তার কাছে গিয়ে তোমার নামে নালিশ করবে। তুমি তোমার প্রাপ্য শাস্তি এই দুনিয়ায় ভোগ করে যাবে, পরপারে নয়। তুমি যদি নিজে না বলো তাহলে মামলার কাগজগুলো আমাকে দাও, আমি বুঝে নেব। এই কোন নিতুকে দেখছে অরিন্দম? ওর দু চোখে যেন তীব্র ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে আজকে। এই কি সেই শান্তশিষ্ট মেয়েটা, নাকি অন্য কেউ ভর করেছে ওর শরীরে? কিন্তু গোখরো ছুবল মারার আগেই তার ফোনাটা ভেঙে দিতে হয়। অরিন্দম এক ধাক্কায় নিতুকে ফেলে দিল বিছানাতে। তারপর দুহাত দিয়ে সজোরে গলা চেপে ধরে দাঁতে দাঁত ঘষে বলল, মামলার সব কাগজ আমি সরিয়ে দিয়েছি নিতু, তোমার হাতে পড়ার আগেই। শোনো শোনো, আমরা আমাদের কাকাকে পথে বসিয়েছি। এই নিত্য কাকার পক্ষের উকিল হলেও পয়সা খেয়ে আমাদের হয়ে কাজ করছিল। ফলে কাকা তাকে সরল মনে বিশ্বাস করলেও নিত্য কিন্তু নিমাই বাবু সপরিবারে সাক্ষী দিয়েছিলেন আমাদের হয়ে। এখন পুরো বাড়ি আমাদের হাতে, এক কানাও কাউকে দিইনি। ভবিষ্যতের কথা ভেবে এক রাতে আমি, তার মানে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি। ওটা পরিবারকে সুকৌশলে খাবারের সঙ্গে আমি ধুতুরা ফল মিশিয়ে শেষ করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ। অরিন্দমের মুখখানা এই মুহূর্তে নরকের কোনো প্রেতের মতো লাগছে। দাঁতগুলো ঝকঝক করছে সাপদের মতো। ছি, তুমি কি মানুষ? আমি মানুষ নই, আমি পিশাচ। আমি পিশাচ। তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিস এখন, এবার তোকেও ওদের মতো শেষ করে দেব। নিতুর গলার চাপ আরো বাড়ল। অরিন্দমের বজ্রমুষ্টি থেকে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলো সে। একটু একটু করে অস্থির পায়ের দাপাদাপি শান্ত হয়ে এলো। চোখের পাতা ভারী হয়ে এলো নিতুর। হঠাৎ বাল্বটা নিভে গিয়ে ঘর পুরো অন্ধকার হয়ে গেল। আর সাথে সাথেই অরিন্দম অনুভব করল কারা যেন এই অন্ধকারে ঘরে এসে ঢুকেছে। ঘরের বাইরে একটা মহিলার কান্নার আওয়াজ, খুব করুণ সেই কান্না। নিতুর শরীরের উপর থেকে ছিটকে সরে এলো সে। আর ঠিক সেই সময় একটা বরফের মতো ঠান্ডা হাত অচৈতন্য নিতুর দেহটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল ঘরের বাইরে। ঘরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করল তিনটে ছায়া মূর্তি। অরিন্দম আর্তনাদ করে উঠল, মিথ্যে, এসব মিথ্যে, সব আমার চোখের ভুল।
ততক্ষণে সিলিং এর উপর থেকে ঝুলতে থাকা দড়িটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে অরিন্দমের গলা। জিভটা লম্বা হয়ে বেরিয়ে আসতে চাইল। চোখের সামনে অরিন্দম শেষবারের মতো দেখতে পেল মূর্তিগুলো যেন খিলখিল করে হাসছে, আর সেই সঙ্গে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ন্যাপা পাগলার প্রতিচ্ছবি। নিতু মারা যায়নি। সুস্থ হতে বেশ কিছুটা সময় লেগেছিল নিতুর। সেই ঘটনার পরদিন সকালে তাকে চিত্রঘাট স্টেশনে একটা ট্রেনের ফাঁকা কামরা থেকে উদ্ধার করেছিল রেল পুলিশ। রাখালবাবু কলকাতা থেকে ছেলের মৃত্যু সংবাদ শুনে ছুটে এসেছিলেন। সাজানো চিতায় ছেলের মৃতদেহটা শোয়ানো। নিতু ধীর পায়ে এসে দাঁড়ালো স্বামীর সাজানো চিতার সামনে। রাখালবাবু চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো নিতুর দিকে। বৌমা, এতদিন পরে স্বামীর কথা মনে পড়ল তোমার? আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে। তুমি তুমি একজন নারী হয়ে এরকম পাষাণ হলে কি করে? নিতু এসেছে, হাতে মামলার সেই কাগজপত্রের একটা বড় বান্ডিল। নিতু চুপচাপ চলে গেল সাজানো চিতার সামনে। তারপর বান্ডিলের প্রত্যেকটি কাগজ টুকরো টুকরো করে ছিঁড়ে ছড়িয়ে দিল অরিন্দমের নিষ্প্রাণ শরীরের উপরে। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আজ আমার স্বামীর চিতা পরিণত হোক পাপস্খলনের মহাযজ্ঞে। সমস্ত কাগজ যেগুলো আপনারা আঁকড়ে নিয়ে বসেছিলেন এতদিন, আজ আমি এই যজ্ঞে আহুতি দিয়ে গেলাম। হাসি বাবা, আর কখনো হয়তো দেখা হবে না। ও হ্যাঁ, আশীর্বাদ অথবা অভিশাপ কোনোটাই দেওয়ার চেষ্টা করবেন না, তাতে আপনারই ক্ষতি হবে। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন নূপুর চক্রবর্তীর লেখা পোড়া গ্রামের ভয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।